হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁচফোড়ন দিয়ে নিরামিষ কুমড়ো রেসিপি। যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না, যদি এইভাবে কুমড়ো রান্না করে দাও তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া খুবই অল্প সময় রান্না করে নেওয়া যায়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো তার জন্য দেখো এখানে বেশ অনেকটা পরিমাণে কুমড়ো নিয়েছি। প্রথমে কুমড়োর খোসাটাকে খুব ভালো করে একটু ঝাঁকানাকা করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু কুমড়োর গায়ে একটু খোসা রেখে রেখেও কেটে নিতে পারো, তাহলে এই কুমড়োগুলো একদম গলে গিয়ে ঘেটে যাবে না, বেশ একটু গোটা গোটা থাকবে। আর কুমড়োর পিসগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, খুব বেশি সরু সরু করে কাটিনি, আবার খুব বেশি মোটা মোটা করে কাটিনি। তারপরে কুমড়োর পিসগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর কুমড়োগুলোকে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো পিস করে কেটে নেব। খুব বেশি বড় বড় করে কাটবো না, আবার খুব বেশি ছোট ছোট করে কাটবো না, ঠিক এইরকম সাইজ করে কুমড়োগুলোকে দেখো কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলু দুটোকেও ঠিক একই রকমভাবে একটু চৌকো চৌকো করে কেটে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে পাঁচফোড়ন দিয়ে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কুমড়োর দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে পাঁচফোড়ন দিয়ে এইভাবে একবার কুমড়ো রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে, অসাধারণ লাগে খেতে। তো আলু দুটোকেও দেখো একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলু কাটার পরে অবশ্যই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কুমড়োগুলোকে দেখো ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আজকে আমি এই নিরামিষ কুমড়োর মধ্যে একটু ছোলা দেবো। বেশ দুমুঠোর মতো ছোলাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে নিরামিষ কুমড়োর মধ্যে আমি একটু ছোলা দেবো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন রান্নাটা করে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাকে একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতাকে ঠিক একই রকমভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, কারণ শুকনো লঙ্কা তেজপাতা ভাজতে কিন্তু বেশ সময় লাগে। তো প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতাগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, সাথে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই গোটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজবো না, তাহলে খেতে একদমই তেতো হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নেব। একটু সময় নিয়ে মশলাটা যখন মুচমুচে হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে একটু নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা মশলাটাকে আমি শিলের মধ্যেই ঢেলে নেব, কারণ যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে দিয়েই খুব ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। সেক্ষেত্রে এই ভাজা মশলাটাকে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে তোমরা গুঁড়ো করে নিতে পারো। তো এই ভাজা মশলাটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1/2 চামচের মতো কসুরি মেথি কড়াইতে দিয়ে জাস্ট 4 থেকে 5 সেকেন্ড একটু নেড়ে চেড়ে হালকা মুচমুচে করে এই কসুরি মেথিটাকে একটু ভেজে নেব। কুমড়োর এই নিরামিষ রেসিপিতে যদি একটু কসুরি মেথি দেওয়া হয় না, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও দুর্দান্ত হবে। তো কসুরি মেথিটাকে হালকা মুচমুচে করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে ওই কড়াইতে আমি 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচের থেকে কম দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর যতটা পাঁচফোড়ন নিয়েছি তার থেকেও কম দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। একটু লালচে করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ফোড়নটাকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে এই সময় খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাবে। তখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে 2 চিমটির মতো দিয়ে দেবো একটু হিং ফোড়ন। যেহেতু নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, সাথে সাথে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। হিংটা ফোড়ন দেওয়ার সাথে সাথেই কিন্তু যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুর পিসগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে আলুর পিসগুলোকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। হিং ফোড়ন দেওয়ার পরে যেন একটুও দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলার সঙ্গে আলুগুলোকে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজানো কাঁচা ছোলাগুলোকে দিয়ে দিলাম।
2 মুঠো কাঁচা ছোলাকে আগের দিন সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো 2 মুঠো কাঁচা ছোলা দিয়ে সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা কুমড়োর পিসগুলোকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কুমড়োগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যাবে, কুমড়োটা খেতেও ভালো লাগবে, আবার খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে। তো কুমড়োগুলো এদিকে ভাজা হতে থাক, আর এইদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি একটু আধবাটা করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, একটু আধবাটা করে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও এইরকম করে একটু আধবাটা করে বেটে নিতে পারো। এইরকম করে একটু আধবাটা করে গুঁড়ো করে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন এই মশলাটাকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নেব। তো ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কুমড়োগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। কুমড়ো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। আর কুমড়ো ভাজার সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না। লবণ দিয়ে যদি কুমড়োগুলোকে ভাজা হয়, কুমড়োগুলো তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে একদম ঘেটে যাবে। লবণ ছাড়াই কুমড়োগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে প্রত্যেকটা কুমড়ো একদম গোটা গোটা থাকবে। তো কুমড়োগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচের মতো ভাজা মশলা এখন দিয়ে দেবো, আর কিছুটা ভাজা মশলা আমি পরে দেবো। তো এই গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, জাস্ট মিনিট খানেক সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। অবশ্যই করে কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে কুমড়োর এই নিরামিষ তরকারিটা খেতে অসাধারণ টেস্টি হবে। তো মিনিট খানেক সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। তো আগেই আমি বেশ কিছুটা জল গরম করে রেখেছিলাম, তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কুমড়োর এই নিরামিষ তরকারিটা একটু ঝোল ঝোল করেই রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম। একটু ঝোল ঝোল হলে গরম গরম ভাতের সাথে খেতে আরও দারুণ লাগবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। তো ঢাকনাটা বন্ধ করে 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। খুব ভালো করে আরও করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এই সময় আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো। একটা বড় সাইজের পাকা টমেটোকে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে এই সময় দিলে টমেটোগুলো একদম গলে গিয়ে ঘেটে যাবে না, একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। পাকা টমেটো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও 4-5 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা বন্ধ করে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে কুমড়োর এই তরকারিটাকে রান্না করে নিয়েছি। এই রকম করে একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। কুমড়োটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই তরকারির মধ্যে যে ছোলাগুলো দিয়েছিলাম, ছোলাগুলোও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তোমাদের একটু চেপে দেখিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যে কোনো নিরামিষের দিনে এইভাবে পাঁচফোড়ন দিয়ে যদি নিরামিষ তরকারি রান্না করা হয়, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না আর কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যে ভাজা মশলা বাকিটা ছিল সেখান থেকে আরও হাফ চামচের মতো ভাজা মশলা সব শেষে দিয়ে দিতে হবে। তাহলে পাঁচফোড়ন ভাজা যে সুন্দর একটা গন্ধ এই কুমড়োর তরকারিতে দারুণ লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাসুরি মেথিগুলো ভেজে রেখেছিলাম, সেটা একটু হাতের তালুতে রেখে এইভাবে একটু ঝাঁকানাকা করে ঘষে দেবো। তাহলে দারুণ টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। বাটাবাটির ঝামেলা ছাড়া এই রকমভাবে খুব সহজে তোমরাও বাড়িতে কুমড়োর এই তরকারিটা রান্না করে নিতে পারো। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে এইভাবে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে এই যে ভাজা মশলাটা দিলাম, কসুরি মেথিটা দিলাম, এর খুব সুন্দর একটা ঘ্রাণ সমস্ত তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দেখো কুমড়োর তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম ভাতে এইরকম একটা নিরামিষ কুমড়োর তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না। তো এখন এই কুমড়োর তরকারিটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, পাঁচফোড়ন দিয়ে নিরামিষ এই কুমড়োর তরকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।